মাছ তাজা হইলে দুধ দেওয়ার মধ্যে আগে জানতাম না। শ্বশুর হয়েছে দুধ দেয়। রোস্ট রান্ধেন না? আমার তো ধারণা শ্বশুর হয়েছে সেটাই যাও না, কিন্তু কোলের মাছের রোস্টে সেখানে তো দেই। কতদিন কাটা করে দিয়ে আর মনে নাই। আমি তো মনে করছি বাটা পেঁয়াজ দিয়ে খাই, অনেক বছর খাই না। না চিনি একটু কাটা পেঁয়াজ দুধ কোথায় কেনে আজকেই বন পারবে না ভালো লাগে না। এই কোন যে শক্তি নাই, শক্তি নাই হেঁটে কোন হেঁটে করে ছাড়ে নেই আমি কি করে এরকম ফিরে ফিরে করতে পারে প্রত্যেকদিন সকালে উঠতে। মানে তোমাদের প্রত্যেকদিন সকালে উঠতে এসব নাটক করতে ভালো লাগে। দেখতে চাও বিরক্ত করে যাচ্ছে, দেখি কি ঝরে। কত বিরক্ত করতে হবে এই দেখে চাইছি সেমাইটা তো পাতলা হয় না এরকম, বুঝছো? আর পাতলা পাঠিয়ে ভাই পাতলা হয় না এবং দই দুধ খুব ঘন হয়ে গেছে, পাতলা এরকম ডালা আস্তা হয়েছে আর কি, দলা হয়ে গেছে হয় না। আর কে ডাল নেবো বসে না, মানে রোজা রাখছে কেডা? তোর আমার বউ আর কেডা? একা? এত কই দিই না কিলো দিন তো দিয়ে দেয় কইলো যে আপনি খুললে কই আইসে যান ও সোয়াদ দিলো কথা বললাম একটু একটু করে সোজা খাওয়া কালকে শুনে খবর আছে? কি করে? খবর আছে?
কোন লেভেলের বেহায় আছেন আর আসলে জীবনে কি চায় আল্লাহ জানে পাইলে যে খুশি হইবে আমার কাজ করেন এইটা বাতিলের যা আছে সব আমি খাবো আবার আমার কিছু করার না আমার দ্বারা এটা ভালো লাগবে তো এটা আমার লাগে থাক আমার তো সবসময় ভালো লাগে না আমার বুঝতে নেওয়া লাগে আমার কথা কি বুঝে গেছে নাকি সাইদের মতো এটা যেটা বুঝছে না বা আর তো বুঝে না এটা পুরোটুকু আমি খাবো আস্তে আস্তে যে আমি বাতের লগে লগে পরে খাইতে তো আমি খাই দেবো এটাই নুডলস দেই খাইবেন আমি তো মনে করছি খাইবেন না আমি তো শেষ করার জানতে খাই যান আমি আর খাবো না তাই আমি কাউকে আমি খাইছি আমি ভাত খাবো কইলে মাংস দিয়েছে দিয়েছো তো আমি মনে হয় খাইয়ে দিয়েছি প্রত্যেক দিন সকালে উঠতে একটু করে বুঝো না আমার অসহ্য লাগে আবার আবার একটা মাইয়া পাঠাই দেবে আবার মাইয়া দিকে লইয়া মা 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 ঠিক আছে আমি যাবো নিচে যাবো না ও তো কাজটা তো করে না ঠিক মতো হয়তো থাকে না কোনো রকম কেমনে 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 ছাড়ত বেরোত হয়ে যায় জায়গা হেড কামটা যদি হটতে করতো মাইয়ের বই থেকে আবার মাইয়ে পাঠাই দিয়ে ঠিক মতো কাম হটতে হ্যাঁ তো করে না মাইয়া মাইয়ের লগে জায়গা এমন পাতলা কাটছে কাটাও ধরে বাইরে থাকি না আবার পাতলা কাটছে আসবো না কাউকে চোখ লাগাইছে মাথা ডারে বললাম বাইন্দা দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমার সহায় হও এটা কি টুকরা ভাঙ্গা খাইছে নাকি মুঠো না আসলে কোনো ভাঙা হয়ে যাবে নাকি কোনটা এইটা না এটুকুটা ডিমের নাম দেখতে এটুকুটা আরো বাইলে কাটছিল এটা কাটা খাইতে পারবা আপাইয়া খাবা না সব ডাস মাছ অর্ধেক হইলো ওটা সব ডাস বলবো না মিসি দুপুরে রান্না করে না এটা যেমন রান্না করে মাথায় মাইক দিল ওরকম চলছে শস্য দেওয়া বাটা দেওয়া আমি তো দ্বিগুণের দাম দিব বিশুদ্ধের দাম বাড়ছে এই যদি দাম তো আমার মায়ের খাওয়াই দিত মাছ খাওয়াইছে রকম মাছ খাইছি আল্লাহ ইলিশ মাছ খাওয়াই ভর্তি ভর্তি এক করই আর দুই করই কত করইতে করইতে বাপে মাছ আনছে খাইছি আমাকে 11টা ইলিশ মাছ আসলো একদিনে
এই ব্যানে দুঘরে বিয়েলে ব্যানে দুঘরে বিয়েলে খাইতে খাইতে যেকাল পাইতে গেলে বেশি পাইতে কিন্তু এ করো দুই তিন করো হ্যাঁ অন্ত ফ্রিজ আছে না বাসায় আর যে রাইতে আনতে হেঁটে দিত খাওয়া আমি তো বেশি ভাগ রাইতে 11টা বুঝছো বেশি ভাগে আনতে রাইতে হুম দিনে কাজ টাজ করি রাইতে আরে রাইতে মাছ খাওয়া ওই ব্যাটারে কই থইছে ব্যাটারে সকালে এনে দিছে পরের দিন আর পরের দিন সকালবেলা আমি পুজো দুজন মিলে আর কোনোটা কুচ্চা আর বাজ্জা মশলা দিয়া করো খালি করে দিও বক্স মধ্যে রেখে আমার সেমাইটা খালি করে দেন একটা বক্স দুইটা বক্স করেন রান্ধি দুইটা বক্স করেন তাতে আমি মানে সময় নিয়ে খাইতে পারি প্রত্যেকদিন বাইক করে খাবো কিন্তু সবজির করবো না বানা হ্যাঁ আপনি বক্সে পড়েন মিডিয়া কইছি যা ওই যা আমি খেতে পারি অবশ্যই সেই দিছি মিডিয়া গো তুমি দিছি দাদা না আবার রান্ধেন এবং আব্বু যেরকম কয় পাতলা পাতলা আরও পাতলা তারপরে আরও পাতলা তাহলে আমার যে বেলায় যেরকম 2 গুণ বেশি দুধ দেয় ওই রকম আব্বুদের 2 গুণ বেশি পাতলা বানায় না তারপরও বড় মজা হয় নাই আমি সিলিয়ে চিনি দেওয়া কি ডাকেন তো রুটি এত তুমি দেওয়া রান্না ঠিক আছে কিন্তু আমার তো তুমি দেখাই না দেখুন খবর আছে তাহলে কথা করবেন না তো কি করবেন কোন লেবু চিপে দেবো না তুমি যে অংশ না পারো তুই দিও আমি কোনো অংশই পারতে আছি না কোথায় থবো ফিলিপ তার লইলো এত সকালে এত কর পরে এত উঠতে পারতো না সন্ধ্যার সময় ডাকবো আল্লাহ কাছে আছে না সবাই আছে কি লুক শেষ করছি কোরবানিকে সুন্দর
ত্যাগের মহিমায় মনোরঞ্জিত করে গরিব বান্ধব করে তোলে। তিনি লেখেন, কোরবানির পশুর চামড়া থেকে অর্জিত আয় আমার আপনার দরিদ্র আত্মীয় পরিবার, প্রান্তিক জনগোষ্ঠী ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী উপকৃত হয়। আমাদের গরিব সাধারণত প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক বুঝতে পায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তবেই উৎসবটি হয়ে উঠবে ধনী গরিব সকলের উৎসব। পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। একটি কন্ট্রোল করা হয়েছে। কোম্পানির চামড়া সংক্রান্ত যে কোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ এই হটলাইনের নম্বরে ফোন করে নেওয়া যাবে। আমরা এবছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছে। কোরবানি ঈদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাই, আপনারা সকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসবেন। বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এবছর যারা ব্রত পালন করছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের দেওয়া এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এবছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসেছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় লক্ষ্যায় এর মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি। টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে টানতে হয়নি। হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি। প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি। প্রিয় দেশবাসী, ঈদ উল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর রয়েছি। এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায় সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি। ফলে এবার আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শাকসবজি, তরি তরকারি ও মশলা সহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছে। জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি এই কোরবানির ঈদেও দেশবাসী যাতে নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের যানবাহনের নিরাপত্তায় সজাগ রয়েছেন। ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত পরিশ্রম করছেন। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু ঈদের সময় আগামী দিনে কখনো বাস, রেল ও বিমান যাত্রায় কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকিটের প্ল্যাটফর্ম করতে যাচ্ছে, যেখানে একই প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা খুব সহজেই বাস, ট্রেন ও ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন। একই রকমভাবে সব ধরনের সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় সেজন্য নাগরিক সেবা বাংলাদেশ এই নামে একটি সেন্টার পরিচালিত হচ্ছে। দেশের সর্বত্র শহরে, হাটে বাজারে তরুণ তরুণীদের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সার্ভিস সেন্টার স্থাপনের কাজ শুরু করেছে। এটি ঢাকা শহরে কয়েকটি সেবা কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণ উদ্যোক্তারা নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের এনআইডি, পাসপোর্ট, লাইসেন্স, পুলিশের কাছে জিডি করা, কর ফাইলিং করা সহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা দেবে। এর ফলে দালাল চক্রের খপ্পর থেকে মুক্তি পাওয়া যাবে। নানা রকম হয়রানিও প্রদান্তিক করবে বলে আমরা আশাবাদী। এই প্রজেক্ট শুরুর বাজেটে আমরা শুরু করেছি। দেশের বিদ্যমান অবমূল্যিত সম্পদ ব্যবহার করে সামনে গিয়ে করা সম্ভব এটাই আমরা বাস্তবে করে দেখার চেষ্টা করছি। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলি সেবা এর আওতায় আনা যায় সবগুলোকে নিয়ে আসা। আমরা চেষ্টা করছি যাতে শিশু জন্মগ্রহণ করা মাত্রই তার জন্মসনদ পেয়ে যায়। ওটাই হবে তার নাগরিক স্বীকৃতি এবং রাষ্ট্রপতির তার দায়িত্ব গ্রহণের অঙ্গীকার। ওইখান থেকেই যাবতীয় সকল সনদ সে তার নাগরিক অধিকার হিসেবে ক্রমাগতভাবে সম্মানের সঙ্গে পেতে থাকবে। এক অফিস থেকে আরেক অফিসে বাদ করাতে হবে না। দালালের পেছনে মাসের পর মাস ঘুরতে হবে। বিদেশ সফরে গেল, সেখানে
সেখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রায় আমাদেরকে সরকারি সেবা পেতে নানা রকম দুর্ভোগের কথা জানান। প্রবাসীদের জন্য বিদেশে তাদের নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি। সেখান থেকে তারা পাসপোর্ট নবায়ন, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। এগুলো কঠিন কাজ, এগুলোকে কঠিন করা যায়, কিন্তু এখন সরকারের অভ্যন্তরে সাহসী ও উদ্যোগী সিনিয়র সচিব, সচিব এবং ডিজিদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আমরা এটা সমাপ্ত করতে বদ্ধপরিকর। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অতটা খারাপ থাকে যতটা খারাপ করে দিয়েছে 16 বছরের লাগাতার লুটপাট বন্ধ। আশার বিষয় শুধু ব্যাংক নয়, প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে। জনগণের আমানত এখন নিরাপদ। অর্থনীতির অধিকাংশ সূচক ইতিবাচক ধারায় ফিরে এসছে। আমাদের অর্থনীতির ইতিবাচক ধারা বিদেশি বিনিয়োগকারীদেরকেও আকৃষ্ট করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে নেমে যাওয়ার পরে প্রকৃতি সরকার বিদেশি ব্যবসায়ীদের আয় নিজ দেশে নিতে দিচ্ছে না। আমরা সেটা নিরসন করেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ইতিবাচক অবস্থায় নিয়ে আসতে পেরেছি। এই অর্থ বছরে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট দিতে যা সত্যিকার অর্থে জনকল্যাণমুখী হয়। দেশের ইতিহাসে প্রথমবারের একটি বাজেট তা আগের বছরের চেয়ে ছোট হয়েছে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে। এই বাজেট প্রথাগত অবকাঠামো তৈরির প্রক্রিয়া নয়। এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষ। নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে। অর্থনৈতিক দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন, যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি। আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বৈরাচারী সরকারের পতনের পর অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া পুরনো আমদানির দান পরিশোধ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে চাপও কমেছে। রাজস্ব আদায় বাড়ানোর জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এটি একটি বড় কাঠামোগত সংস্কার। এই সিদ্ধান্তের ফলে বিশাল আকারের জন্য রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়বে, স্বার্থের দ্বন্দ্ব কমবে এবং রাজস্ব আহরণের আওতা সম্প্রসার করবে। অর্থনীতি সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে। মোট 54টি মন্ত্রণালয়ে 1000-এর উপরে সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যে সংস্কার কমিশন করেছিলাম তাদের সুপারিশের মধ্য থেকে আশু করণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ে 129টি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। এই সকল সংস্কার কর্মের মধ্যে কয়েকটি চুম্বক অংশ আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আইন ও বিচার বিভাগ 30টি গুরুত্বপূর্ণ সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সংশোধন নতুন করে আইনটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়েছে। এর অধীনে প্রথমবারের বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক কর্তৃক মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। দেওয়ানি কার্যবিধির সংশোধন করা হয়েছে, যার ফলে এখন বাড়িতে দিনের পর দিন সশরীরে আদালতে যেতে হয়। এক একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে আগে যত সময় লাগত, এই সংশোধনের ফলে সময়সীমা অর্ধেকে কমে আনা সম্ভব হবে বলে আমরা মনে করছি। দেশের 1000-এর বেশি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পলাতক প্রধানমন্ত্রীর বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজনের নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তার মধ্যে ছিল সেনানিবাস, বিমানঘাটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র আরও এগুলো সব নাম পরিবর্তন করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। প্রবাসী ভাইদের অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন পুরনো পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ থাকলে বিদেশ থেকে আরও বেতন সম্পাদন করতে পারবে। আগামী 2 মাসের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করা হবে। বছরে এখন পরে 35,000 মামলা নিষ্পত্তি হয়। সামগ্রিক লক্ষ্য এটিকে 2 লক্ষ মামলায় উন্নত করা। মামলা দায়েরের 48 ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে মামলা কোনো আমরা সর্বোচ্চ চেষ্টা করি দেশের মানুষকে লুটপাট আপনারা জানেন আমরা একটা প্লেট দাও। দাদি একটা বল প্লেটও দাও, ওই একটা বাটি দাও। পাতলা, দুধ কম, চিনি কম, পাতলা, মানে ঝোল এরকমই। আর হচ্ছে খাইতে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া, গুঁড়ো গুঁড়ো না, মানে গুঁড়ের একটু এই ধরো 1 কর সব, পানি বেশি আর চিনিও মোটামুটি একটু কম, হ্যাঁ কম কম। আর একেবারে পাতলা, মানে এইরকমই ঝোল ঝোল খায়, সবাই খায়, স্বাভাবিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা এত মিলে খাই, মিলে খাই, এত মিলে কিন্তু এরকম নেই বক্সের মধ্যে। তুমি 2টা বক্স দাও, 2টা বক্স আছে না, তুমি আমাদের লইয়াও 2টা বক্স, কাঁচা ইয়ে হালাই দেবা, নাইলে কাঁচা পাইছে আল্লাহ জানে কি হবে। সেশনের মাধ্যমে ব্যবসায়িক চামড়া, ব্যাংক ও বেসরকারি খাতে অন্যান্য অংশীদার ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি বিনিয়োগকারীরা ও রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে পরবর্তীতে যে দলই ক্ষমতা আসুক না কেন তারা যেন বিনিয়োগ বাংলাদেশ করতে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধতা জানাতে পারে। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রী চীনের 100টি কোম্পানির প্রায় 150 বিনিয়োগকারী ও ব্যবসায়ী বাংলাদেশে এসছে। আমরা আশা করছি খুব দ্রুতই বড় আকারের বিদেশি বিনিয়োগ দেখতে পাই। সম্প্রতি আমি চীন, কাতার, জাপান সহ কয়েকটি দেশ সফর করেছি। এসব সফরেও বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অগ্রগতি বাণিজ্য বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে আরো বেশি সংখ্যক বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ পায়। বাংলাদেশের কাতার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের জন্য প্রযুক্তি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষা চালু করতে আমরা কাতার চ্যারিটি খেলাধুলা করেছি। গত মাসে আমি জাপান সফরে গিয়েছিলাম। এই সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রাষ্ট্র উন্নয়নের জন্য $1 বিলিয়ন মার্কিন ঋণ ঘোষণা করেছেন। দ্বিপাক্ষিক 3টি চুক্তিপত্র বিনিয়োগ করেছে। এই সফরে বিদেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা 6টি সমঝোতা স্মারক অর্থাৎ এমওইউ স্বাক্ষর করেছে। জনশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানি তাদের কর্মসংস্থান সহযোগিতা করার লক্ষ্যে জাপানের শ্রমিক সংকট রয়েছে। আমরা আগামী 5 বছরের পাঠানোর চুক্তি শুরু করেছে। আরো বেশি ক্রমাগতভাবে পাঠানোর আয়োজন করেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির সুযোগ কথা ছিল, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল, আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠিত। এই কারণে পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব বসবে না, অর্থনৈতিক সংকট রয়েই হয়।
চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড। বর্তমানে এই হৃদপিণ্ড অতি দুর্বল। এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই হৃদপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে, সুযোগ করতে হবে। তা করতে হলে বড় উদ্যোগ গ্রহণ করতে হবে, অভিজ্ঞদের সাহায্য লাগবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা, সবচেয়ে তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে। তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা। আমাদের লক্ষ্য হল বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে আজকে তো রোজা নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জামা আনছো আমরা বন্দরের ওইসব বানাই ঠিক মতো না, আবার যাওয়া লাগবে। 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর এই তাদের বহু বন্দর না এই বাংলাদেশিরা পরিচালনা করে। আজকে তো রোজা হারাম, দেখবেন সেখানে হারাম না কালকে রোজা রাখা? বহু লোকের কর্মসংস্থান হবে, বহু লোকের 5 দিন না হারাম? 4 দিন, 3 দিন আর 2 দিন, নাকি 4 দিন আর হয় না একদিন? আগে যেগুলো জাহাজে চললে দেখতাম জাহাজের নাবিক চট্টগ্রামে বন্দরের কথা শিখে নিতে পারবে। গরম পানি দেবা? যে বন্দরে যাবো না কেন দেখবো সেখানে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট আর বরিশাল বাংলাদেশে আমাদের বন্দর তা শুধু বাংলাদেশের অর্থনীতিকে ভূমিকা রাখে কম বরং আমরা বুঝতে পারছো, ব্যাঙ্গে 1 করোড় পরিমাণ ব্যাঙ্গে নেবো প্যাকেটে। ভূমিকা রাখতে সক্ষম হবে। এই বন্দরই হবে অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির চাবিকাঠি। কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপরাঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এই পুরো অঞ্চলে অনেক কৌশল অঞ্চল গড়ে উঠবে। সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতা, তার সঙ্গে গড়ে উঠবে আরেকটি নতুন শিল্প, আধুনিক পদ্ধতিতে সমুদ্র মাছ পালন, আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প। এটি আরেকটি নতুন জগৎ সৃষ্টি করবে। এই ব্যাপারে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছে। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদের টানছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারে স্বীকার করতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনার উদ্যোগে আমি তো বলছি শক্তি নাই। ভূমিকা করছে তাদের প্রতিযোগিতা। আমাদের দেশে এখন 12 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। প্রায় 1 লাখ রোহিঙ্গা এসেছে 2023 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর সময়কালে, যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল। সেখানে চলমান সংঘাত ও মানবিক এখনো অনেকে তাদের প্রত্যাবর্তনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা থেকে প্রায় আন্তর্জাতিক স্বাধীনতা থেকে ইস্যুটি ছেড়ে পড়েছিল। সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসী দেশটির সম্মুখে নিয়ে আসতে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ে সম্মেলনের অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। আপনারা জেনে খুশি জাতিসংঘের সকল সদস্যরা এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি। অনেক মজা তো বাংলাদেশ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারের প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে সেমাই লাগলে একটু লই সারা প্যাকেট আছে না?
আছে প্যাকেটে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দেখা হচ্ছে। আমরা যত বেশি সফল করেছি সব বেশি রোহিঙ্গা সংকট মোকাবেলা রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। তারাও ইতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সহায়তা বিষয়টি প্রস্তাব করতেই রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ পরিযোগ দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা। এটা ছিলে প্রাণ নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। আপনারা এই বিষয়ে হুঁশিয়ার থাকবেন, কোনোভাবেই বিভ্রান্ত হবেন। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যাটি সমাধান আমাদের কাজ চালিয়ে যাবে। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আগামী মাসে গরুর মাংস দিয়ে খেলে মজা। গণঅভ্যুত্থানের বছর পূর্ণ হবে। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো, আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি। তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি। এখন পর্যন্ত 830টি শহীদ পরিবারের মধ্যে 730টি শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে 63 কোটি টাকা সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যারা আছেন তাদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলি শক্তি সাপেক্ষ সঞ্চয়পত্র দেওয়া। এর পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত প্রায় 12,500 তরুণকে 106 কোটি টাকা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত 15,393 জন চিকিৎসা গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে 40 জন আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে 11 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও রাশিয়া পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা বাবদ এই পর্যন্ত সরকার 61 কোটি টাকা ব্যয় করেছে এবং এই ব্যয় অব্যাহত আছে। আরও 28 জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাবিদদের যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া ও নেপাল থেকে 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। এই চিকিৎসার জন্য শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছে, এর বেশি কিছু তারা গ্রহণ করতে চান না। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান, আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট 285 কোটি টাকা ব্যয় করেছে। প্রিয় দেশবাসী, আমি শুরু থেকে বলেছি কথিত স্বৈরাচার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়ে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম 3টি আবশ্যিক কাজ সম্পন্ন করতে হবে। প্রথমত, বিচার ও জবাবদিহিতা প্রচেষ্টা উদ্যোগ দৃশ্যমান করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐক্যমত ও পথরক্ষা তৈরি করা। তৃতীয়ত, একটি অবাধ, সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই লক্ষ্যে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে স্থায়ীভাবে সংস্কার করা। এই 3টি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি। দেশের শহীদের রক্তে ভেজা এই চুক্তি আপনাদের সার্বিক সমর্থন, আস্থা ও সহযোগিতা নিয়ে এবং শক্তি ও তার ভোটারদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিত বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। গত বছর জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাযজ্ঞ সহ বিগত 16 বছরের গুম নির্যাতনের সত্ত্বেও এবং আন্তরিক খাতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করি। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী করি। আপনারা জানেন, জুলাই সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি।
বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফ্যাজিলাসপত্র ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারপর্ব আদালতের অনুমতিক্রম সরাসরি কিংবা একত্রিত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচার করেছে। আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে, বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে। প্রসিকিউশন বলছে বিগত সরকার পতনের পর তাদের আগ্রাহক ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে। থানা, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলপত্র পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক স্থাপনা, আকার, আকৃতি, দেয়া ইত্যাদি দেখে এবং বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও, অডিও, ইন্টারনেট ডেটা যেগুলো ডিলিট বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং রেস্টোর করার কাজ করছে। এই কাজে আমরা দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করছি। স্বৈরাচারী সরকারের আমলে গত 16 বছর রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছে। এই মানুষগুলোকে এমন সব বন্দিশালা যাদের কোনো কোনোটির আয়তন ছিল মাত্র 3 ফিট বাই 3 ফিট। একটা অন্যতম ভালো সিদ্ধান্ত নিয়েছি, জানেন কি? আমি একটা অন্যতম ভালো সিদ্ধান্ত নিয়েছি, ওইটা তো তারা গুমের এমন এমন লোমহর্ষক ঘটনা আবিষ্কার করেছে যা নিষ্ঠুরতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে আমি খরচ বানানো লাগবে না, আমার লেগে ঠিক আছে। গাড়ির নিচে ছুঁড়ে ফেলা হতো। কমিশন এখন পর্যন্ত দুটো অন্তর্বর্তীকালীন তারা এখনো প্রতিনিয়ত নতুন ইতিমধ্যে আমি তো ওই করই থেকে খাইছি মাছ। আল্লাহ এগুলো বক্সে পড়তে হবে না। এছাড়াও এই সংক্রান্ত একটা আইন প্রণয়নের কাজ প্রায় শেষ করতে আছে। অল্প কিছুদিনের মধ্যে এটি চূড়ান্ত হবে বলে আশা করছি। গত 16 বছর ধরে এদেশের প্রতিটি স্তর অপরাধ, আমের মধ্যে কলা চলে মাছ খাই মাথা ব্যথা করে। গত মাসের শেষ সপ্তাহেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি বৈঠক করেছি এবং চলতি সপ্তাহে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় আলোচনা শুরু করেছে। সরকার পরিচালনায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছে। রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমাদের সাথে সহযোগিতা করে আসছে এবং সবসময় একটা বড় বক্স আর একটা ছোট বক্স ডাকনা সহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব আরে পটল রাখার আর মাছ একটা ছোট বক্স একটা বাজারি বক্স। জানান দেন আল্লাহর কাছে। এই পটল তুমি আরে মাছ রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়েকটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই কারণে জুলাই সমাজে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করে। পটল তো লাগবে না। জুলাই সমাজগুলোতেই আসল ধরনীয় সংস্কার কার্যক্রম আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞা বাকি অংশে দেশ বিভাগের কার্য আমরা শুরু করে দিতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়ন আমাদেরকে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।
এর বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বের কাছে দেশের নতুন ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরা যায়। বিশ্বব্যাপী সবার কাছে জাতীয় হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। ঐক্যবদ্ধ কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল। অন্য কোনো দেশের এমন কোনো নজির নেই। এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতার সন্ধান নিই। রাজনৈতিক প্রক্রিয়া পৌঁছার জন্য ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি, ঘণ্টা পর ঘণ্টা কমিশনের সঙ্গে পরিচালিত আলোচনা, জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐক্যবদ্ধতা একান্ত করা আমাদের রাজনৈতিক ইতিহাসের স্মরণে রয়ে যায়। এই কমিশনের চেয়ার আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাটি সুরক্ষা এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শীঘ্রই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন নির্দেশনা রেখে দিতে পারবে। এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে, তাহলে আমরা ভবিষ্যতে সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম। সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কৃষক কৃষক, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কৃষক, গৃহিণী, গৃহবধূ, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নতুন নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের বৃহৎ ভিত্তি রচনা করে। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন সফলভাবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক আমি আশা করেছি এই নির্বাচন দেশের আগামী বছরের এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করুন। যা যা করা দরকার সরকার তাই সেখানে মনে রাখা দরকার বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার দৈনিক সংকটে নিবন্ধিত হয়েছে তার সবগুলোই প্রধান কারণ ছিল নির্বাচন। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা তাদের কাছে এমন নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন ক্ষমতা আসে তারাও এই সরকারের একটি বড় দায়িত্ব হল একটি পরিচ্ছন্ন, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার। যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। সেই বিবেচনা আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটা দ্রুত জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, জাতীয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সহযোগিতা সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো। এতে আমাদের উপর আপনাদের অর্জিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারবো। সেই বিবেচনায় ও ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলে প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি হবে, তাদের আত্মার শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার অংশগ্রহণ নির্বাচন হিসেবে জাতির কাছে এসব লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকার করব। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে
সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যে আগামী সংসদে প্রথম অধিবেশনে যেমন তেমন আম খাই সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য অর্জিত হয়েছে কলা তার পছন্দ করি, আম তো কাঁচা পছন্দ ছেঁড়া করি না। ছাড়াই যেন তারা অনুমোদন করে। আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমিক, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ ঢুকিয়ে দেবেন না। আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মনে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি বিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন। আমি আপনাদের